আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ভারতের আক্রমণে তছনছ পাকিস্তান, স্লো পিচে সূর্যর মাস্টার স্ট্রোক, 61 রানে জয় টিম ইন্ডিয়ার। পাক বধ করে সুপার 8-এ পৌঁছে গেল ভারত। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের যে খবর, ভারত পাক ম্যাচ শ্রীলঙ্কা, এবং যে ম্যাচের দিকে আমাদের সকলের নজর ছিল। আমরা দেখলাম যে শুরু থেকেই যে ভারতের পাকিস্তানের যে আঘাত এবং তার পরিবর্তে ভারতের প্রত্যাঘাত, এবং প্রথম যে উইকেট অভিষেক শর্মার চলে যায় এবং তারপর থেকে ঈশান কিষান তিনি যেভাবে ঘুরে দাঁড়ালেন এবং পাওয়ার প্লেতে যে রান তুলেছিলেন তিনি অবশ্যই তা প্রশংসনীয়। ঈশান কিষান যাকে দেখে মনেই হচ্ছিল না যে গত কয়েক মাস আগে তিনি টিম ইন্ডিয়ার র্যাডারের বাইরে ছিলেন। আর এই মুহূর্তে স্কোরবোর্ড বলছে যে সুপার 8-এ পৌঁছে গেল ভারত, 175 রান, এবং পাকিস্তানের যে স্কোরবোর্ডে যে সংখ্যা বলছে 114-10। পাক বধ করে সুপার 8-এ ভারত। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নানান জল্পনা চলেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের যে ম্যাচ, আমরা শুরুতে দেখেছিলাম যে পাকিস্তান টি-20 বিশ্বকাপ ভারতের বিরুদ্ধে বয়কট করেছিল এবং তারপর একাধিক বৈঠকের পরে কিন্তু এই ম্যাচে পাকিস্তান মুখোমুখি হয়। আর এই মুহূর্তে জয় ছিনিয়ে নিল ভারত। ভারতের আক্রমণে তছনছ পাকিস্তান, স্লো পিচে সূর্য কুমার যাদবের মাস্টার স্ট্রোক, 61 রানে জয় টিম ইন্ডিয়ার। যদিও শুরু থেকে যে ম্যাচটা হচ্ছিল এবং সেখান থেকে ক্রিকেট মহল বলছে যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ, আজকের যে ম্যাচ, সেটা অনেকটাই একপেশে ম্যাচ। তবে যে স্লো টার্নার পিচ ছিল, যেখানে বল একটা পিচ নিয়ে কিন্তু শুরু থেকে সমস্যা ছিল, এবং সেই সমস্যাটা বোধহয় অভিষেক শর্মা আউট হওয়ার পর আমরা দেখেছিলাম। তারপর ঈশান কিষান তিনি যেভাবে ঘুরে দাঁড়ালেন এবং তার 40 বলে 77 রানের ইনিংসে ভর করে অনেকটাই কিন্তু জয়ের পথে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। আর এই মুহূর্তে সেলিব্রেশন চলছে আসমুদ্র হিমাচল, সেই সেলিব্রেশনের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে স্টেডিয়ামের বাইরে ভারতীয় ক্রিকেট প্রেমীরা তারা সেলিব্রেশন করছেন, এবং দিকে দিকে কিন্তু এই মুহূর্তে সেলিব্রেশন চলছে। শুরু থেকে যে আমরা দেখেছিলাম যে এই ম্যাচটা নিয়ে কিন্তু একটা দীর্ঘ জল্পনা চলছিল, ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা। আমরা শুরুতে দেখেছিলাম যে আজকে পাকিস্তান টসে জেতে এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতের দুর্দান্ত ফিল্ডিং, যে ভয় ছিল ওসমান তারিককে নিয়ে, সেই ভয়টা কিন্তু কোনোভাবেই কাজ করেন, কারণ ওসমান তারিক তিনি ভারতীয় ব্যাটারদের কোনোভাবেই সমস্যায় ফেলতে পারেননি। এবং বলা যেতে পারে যে ওসমান তারিককে নিয়ে যে পরিকল্পনাটা ভারত ছকে রেখেছিল, ওসমান তারিক কোনোভাবেই কিন্তু ভারতীয় ব্যাটারদের একেবারে ভয়ে ফেলতে পারেনি। আর এই মুহূর্তে যে জয়, সেই জয় কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ। আর এই মুহূর্তে আমরা কথা বলবো কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে। গৌতম দা, আজকের যে ম্যাচ, সেই ম্যাচটা বলাই যায় যে একেবারে একপেশে একটা ম্যাচ এবং অনেকটাই টেনশন ফ্রি ম্যাচ। তবে যেভাবে এই স্লো টার্নার পিচে যে রানটা করলো ভারত, এবং অবশ্যই জয়ের কান্ডারি ঈশান কিষান। অ্যাবসলিউটলি ভাস্বতী। এবং আজকের পরে ব্যবধান দাঁড়ালো দুটো টিমের 8-1। 7-1 ছিল, 8-1। এবং ইউজুয়ালি বলা হয় যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ওয়ানডে হোক কি টি-20 হোক, 8-এর রুগীদের দেখা উচিত নয়, এত টেনশন হয়। এটা এমন একটা ম্যাচ যে বোধহয় হার্ট পেশেন্টরাও নিশ্চিন্তে দেখতে পারলেন। এই ম্যাচটা কঠিন পরিস্থিতিতে ব্যাট করলো ভারত, যখন 2.6 ডিগ্রি বল টার্ন করছিল। আর ভারত যখন বল করলো তখন 1.7 ডিগ্রি টার্ন করছিল, অনেকটা তফাৎ। সেই নিতে পারলো না। শুধু এটা থেকেই বোঝা যায় যে কতটা তফাৎ দুটো টিমে। আর একটা জিনিস বোঝা যায়, ঈশান কিষানের ইনিংসটা ভারত পাকিস্তান টি-20 ইতিহাসে বেস্ট 10টা ইনিংসের মধ্যে আজকে ঈশান কিষানের। একদমই গৌতম দা, এবং আজকে ঈশান কিষানের ইনিংস দেখে মনে পড়ছে 2005-এ ধোনির, MS ধোনির 148 রানের সেই ইনিংস পাকিস্তানের বিরুদ্ধে, এবং তারপর থেকে মাহি যুগের শুরু হয়েছিল। আর আজকে এই ইনিংসটার পর বোধহয় ঈশান কিষানের যুগের শুরু হয়ে গেল, কারণ আজকে তার ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না যে তিনি 2 মাস আগেও টিম ইন্ডিয়ার র্যাডারের বাইরে ছিলেন। দেখো, আমি ধোনির ইনিংসটা মাঠে বসে দেখেছিলাম। আমি বলবো ঈশান কিষান ইনিংসটা আরো বেশি ডিফিকাল্ট। ধোনির উপর কোনো প্রত্যাশা ছিল না, ধোনি কি পাকিস্তান জানতো না। ঈশান কিষান একজন প্লেয়ার যিনি মাঝখানে বাদ হয়ে গিয়েছিলেন সব, এবং এই টুর্নামেন্টে ভালো খেলছিলেন। পাকিস্তান তার জন্য প্ল্যানিং করেছে, কোথায় বল করতে হবে তারা জানতো।
ডেটা অ্যানালিসিস করেছে, করে সে অনুযায়ী ঈশান কিশনকে বল করেছে অনেক ডিফিকাল্ট উইকেটে। ভাইজাগের উইকেটটা এত কঠিন উইকেট ছিল না, ব্যাটিং উইকেট ছিল, এটা অনেক ডিফিকাল্ট উইকেট। সেই উইকেটে তিনি টিম থেকে বাদ হয়ে যাওয়া, লিটারালি একজন আউটল, তিনি এসে যে ব্যাটিংটা করলেন, আমি তো বলবো যে তার যে কামব্যাকটা, এটা সৌরভ গাঙ্গুলির কামব্যাকের চেয়ে কোনো অংশে কম নয়। সৌরভ ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিলেন, অনেক সাকসেস পেয়ে গিয়েছিলেন, কনফিডেন্স ছিল, অ্যাটলিস্ট কামব্যাক করেছেন, অবশ্যই গ্রেট চ্যাপেলের কারাগার থেকে বেরিয়ে। কিন্তু ঈশান কিশন যেভাবে করলেন, সেটা কোনো সাহিত্যিকও কাউকে দিয়ে করাতে ইতস্তত বোধ করবেন। গৌতম দা, আজকে ভারতের ফিল্ডিং নিয়ে আপনার পর্যবেক্ষণ। বরুণ চক্রবর্তী তিনি 2টি উইকেট নিয়েছেন, আপনার কি মনে হয় 2021-এর সাপ মুক্তি হলো আজ বরুণ চক্রবর্তীর? পুরোটা হয়নি। বরুণ চক্রবর্তী আরো ভালো বল করতে পারেন, কিন্তু ভারতীয় ফিল্ডিংটা আমার খুব একটা ভালো লাগেনি। দুটো ক্যাচ কিন্তু পড়েছে, একটা তিলক ভার্মা ফেলেছেন নিজের বলে, আর একটা আউটফিল্ডে লাস্টে কুলদীপ যাদব, অ্যাকচুয়ালি 3টে ক্যাচ পড়েছে। যেহেতু পাকিস্তান প্রতিপক্ষ হিসেবে এই মুহূর্তে ভারতের সমকক্ষ নয়, তাই ওই 3টে বা 2.5খানা ক্যাচ পড়া এতটা প্রবলেম হয়নি। কিন্তু এটাই যদি সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার সঙ্গে পড়ে, বা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, তাহলে কিন্তু সেটা মারাত্মক করে দেখা দিতে পারে। কাজে এই ব্যাপারটায় ভারতকে একটু সতর্ক থাকতে হবে। একদমই গৌতম দা, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওসমান তারিককে নিয়ে একটা জল্পনা চলছিল। ওসমান তারিক তিনি কিন্তু ভারতীয় ব্যাটারদের সেভাবে চাপেই ফেলতে পারলেন না। আমার মনে হয় ওসমান তারিককে যে সময় আনা হয়েছিল সেই সময়টা কমপ্লিটলি ভুল। ওসমান তারিককে সেকেন্ড ওভারে আনা উচিত ছিল, যখন 1 রানে 1 উইকেট চলে গিয়েছিল। সেই সময় হয় ওসমান তারিক বা অন্য কোনো স্পিনারকে আনা উচিত ছিল। পাকিস্তান ক্যাপ্টেন নিলেন শাহিন শাহ আফ্রিদিকে এমন একটা উইকেটে যেখানে বল পড়ে ব্যাটে আসছে না, সেখানে তুমি যদি পেস বোলারকে শুরুতে দিয়ে দাও, ব্যাটসম্যানেরই সুবিধা করে দাও। এবং ঠিক ওই ওভার থেকে ভারত ছন্দ পেয়ে গেল। আমার মতে ওই সেকেন্ড ওভারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট, যেখান থেকে খেলাটা পুরো ঘুরে গেল। অনেক ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে। আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।